রিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই চুপ থাক তুলি, ছোট ছোটর মতোই থাক, বড়দের মধ্যে কথা বলবি না, আমারটা আমাকে বুঝে নিতে দে। তুলি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তোমার কখনোই ছিল না আপু। আর যা তোমার না, তা নিয়ে কেন খামোখা সময় নষ্ট করছো তুমি? যা হয়েছে মেনে নাও না। প্রশ্নই আসে না। আমি সাদাতকে ভালোবাসি, আর কোথা থেকে একটা মেয়ে এসে আমার সাদকে কেড়ে নেবে? এটা তো হতে পারে না। এই মেয়ে, তুই কেন এসেছিস আমাদের জীবনে? ভালোই ভালোই বলছি, চুপচাপ কেটে পড়, নইলে তোর এমন হাল করব তুই বুঝতেও পারছিস না। সাদ শুধু আমার, বুঝেছিস? ইরা চুপচাপ রিয়ার কথা শুনছে। রিয়ার কথার পরিপ্রেক্ষিতে একটা কথাও বলেনি, শুধু বলেছে, হাতটা ছাড়ুন। রিয়া আরো শক্ত করে ইরার হাত চেপে ধরে। ইরা ব্যথায় কুকিয়ে ওঠে, চোখে পানি টলমল করছে। এর আগে কেউ কখনো তাকে এভাবে ব্যথা দেয়নি। ইরার চোখে পানি দেখে রিয়া শয়তানি হেসে বলে, এটুকুতেই এই অবস্থা? তাহলে ভাব এরপরে কি হতে পারে। ইরা আবারও বলে, হাতটা ছাড়ুন, লাগছে আমার। রিয়া হাত ছাড়ে না। ইরা আর সহ্য করতে না পেরে বলে, হাতটা ছাড়তে বলছি, কানে যাচ্ছে না? এই বলে গায়ের সর্বশক্তি দিয়ে ঝাড়া মেরে দেয়। রিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। যা দেখে তুলি খিলখিলিয়ে হেসে ওঠে। রিয়া ফ্লোর থেকে উঠে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তর্জনী আঙুল তাক করে বলে, এই মেয়ে। ইরা রিয়ার আঙুল ধরে বলে, আঙ্গুল নিচে। বয়সে ছোট হতে পারি, কিন্তু সম্পর্কে আপনার থেকে বড় আমি, তাই ভাবি বলুন আমাকে। আর হ্যাঁ, আমি চুপ করে শুনছি বলে ভাববেন না আমি কিছু বলতে পারি না। নেহাত আপনি আমার থেকে বয়সে বড়, নইলে বুঝিয়ে দিতাম আমি কি। একটা প্রবাদ আছে না, ছোট মরিচের ঝাল বেশি। ইরার কথায় আশ্চর্য হয়ে যায় রিয়া। দুদিনের এই মেয়ে তাকে এতগুলো কথা শুনিয়ে ছাড়লো। রিয়া রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। রাগে গজগজ করছে রিয়া। তাকে পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন শম্পা মির্জা। শম্পা মির্জার এই আহ্লাদীপনা ভাল লাগছে না রানু মির্জার। বড় যা বলে কিছু বলতে পারছেন না। খামাকা ঝামেলা বাড়িয়ে কেন শত্রু হতে চাইছেন তিনি, এটাই বুঝছেন না রানু। শম্পা মির্জা সোফায় বসে রিয়া নখ কামড়াচ্ছে। ফর্সা মুখ লাল হয়ে আছে। রিয়া গভীর কণ্ঠে বলল, ফুপিমণি, মেয়েটার এত সাহস হয় কি করে? আমাকে যা ইচ্ছে তাই বলছে। একে তো আমি ছাড়বো না, এর শেষ দেখে ছাড়বো। শম্পা মির্জা সান্ত্বনা স্বরূপ বললেন, রিয়া মামনি, এত ভাবিস না, মেয়েটা বেশি দিন টিকবে না, দেখিস এমনিই চলে যাবে। কিন্তু কিভাবে ফুপিমণি? তুমি যাই বলো না কেন, আমি মেয়েটাকে ছাড়বো না। আমি ড্যাডকে বলে মেয়েটার এমন অবস্থা করব তুমি ভাবতেও পারবে না। দেখ রিয়া, এমন কিছু করিস না যার জন্য তোকে পস্তাতে হয়। এমন প্ল্যান করিস যেন সাপও মরে লাঠিও ভাঙে। আর হ্যাঁ, আমার শ্বশুরের নজরে যেন পড়িস না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমিও কিছু করতে পারবো না। ও কামন ফুপিমণি, তুমি তোমার শ্বশুরকে এত ভয় পাও কেন শুনি? উনি কি বাঘ নাকি ভাল্লুক? তুই ওইসব বুঝবি না, এখন চুপচাপ রেস্ট নে। একটু পর সবাই বাসায় ফিরবে। আমার শ্বশুরের সাথে একটু ভদ্রভাবে কথা বলবি, সবার মন জয় করার চেষ্টা করবি। অতঃপর তিনি চলে গেলেন। আর রিয়া মনে মনে শয়তানি বুদ্ধি কষছে। ইরা আর তুলি দুজনে মিলে প্ল্যান করছে কাল তারা একটু বের হবে। তবে কার সাথে যাওয়া যায় সেই আশাই আছে। রাত ৯টা, মাত্র সবাই বাসায় ফিরছে। ইরা সবার জন্য শরবত করতে চলে আসে, কারণ গরমে সবার অবস্থা খারাপ। ইরার পাশে তুলি এসে উপস্থিত হয়। তুলিকে দেখে মুচকি হাসি ইরা। তুলি মেয়েটা খুব ভালো, তাকে সব সময় সব কাজে সাহায্য করে। ইরার সাথে তুলিও শরবত করতে হেল্প করে। ইরা ট্রেতে করে ৩ গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসে। প্রথমে দাদুর হাতে দেয়। ইসাহাক মির্জা হেসে ইরার কাছ থেকে গ্লাসটা নিয়ে চুমুক দেয়। এরপর শ্বশুর আর চাচা শ্বশুরকে শরবত দেয়। আজ একটু বেশিই গরম পড়েছে, যার জন্য এখন শরবত দেয়। এমনিতেই খুব একটা দেওয়া হয় না। বেশিরভাগ যেদিন দেয় সেদিন দুপুরে দেয়। আজ ইচ্ছা করে রিয়াকে দেখিয়ে শরবত দিয়েছে। শাহাদাত মির্জা হেসে ইরাকে বলেন, কি ব্যাপার ইরা মামনি, আজ হঠাৎ রাতে শরবত দিচ্ছ যে? ইরা মুচকি হেসে বলে, আসলে বাবা, আজ একটু বেশি গরম পড়ছে, তার জন্য ভাবলাম যদি একটু শরবত করে দেই তাহলে আপনাদের ভালো লাগবে। যা বলছো খুব ভালো করছো। রিয়া দোতলার রেলিং ধরে দাঁড়িয়ে দেখছে আর লুচির মতো ফুলছে। ইরা আর চোখে দেখে মুখ টিপে হাসে।
দেখতে দেখতে কিভাবে যে সময় চলে যাচ্ছে বলা মুশকিল। আজ শাহাদাত মির্জা তুলি আর ইরাকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়েছে। দুজনে ব্যাচমেট, বেশ সুবিধা হয়েছে, দুজনকে কলেজে ভর্তি করবে। কলেজে এসে দুজনকে ভর্তির সমস্ত কার্যক্রম শেষ করে ইরা আর তুলিকে বাসায় ফিরতে বলেন। রাব্বিকে আজ সাথে নিয়ে এসেছে তারা। রাব্বি আসতে চাইছিল না, তবে তাকে জোর করে তুলি এনেছে। বাবা তাদের ভর্তি শেষ করে চলে যাবেন আর তারা রাব্বির সাথে জমিয়ে একটু ঘোরাঘুরি করতে পারবে। রাব্বি গাড়ি ড্রাইভ করে শাহাদাত মির্জাকে অফিসে নামিয়ে দিয়ে দুজনকে নিয়ে চলে আসে। হঠাৎ তুলি বলে ওঠে, ভাইয়া একটু ঘুরতে নিয়ে চলো না। রাব্বি সোজা সাপটা বলে, পারবো না, আমার কাজ আছে, চুপচাপ বাসা চলো। তুলি আর কিছু না বলে ইরাকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলে। তুমি একটু বলো না। ইরা অবাক হয়ে বলে, আমি আরে হ্যাঁ, তুমি বললে ভাইয়া না করবে না, হাজার হলেও তুমি বড় ভাবি। তুলির কথা ইরা আস্তে করে বলে, ভাইয়া চলেন না একটু ঘুরে আসি, অনেকদিন হলো ঘোরা হয়নি। ইরার কথায় গাড়ি ব্রেক করে ঘাড় ঘুরিয়ে ইরার দিকে তাকিয়ে বলে। কোথায় যাবে? ইরা চোখ বড় বড় করে তাকায় তুলির দিকে। তুলি ইশারায় বলতে বলে। ইরা তো তেমন কোনো জায়গা চেনে না, তাই বলল, ভাইয়া আমি তো কিছু চিনি না, আপনার যেখানে ভালো মনে হয় সেখানে নিয়ে চলেন। রাব্বি নিজের সবচেয়ে পছন্দের একটা জায়গায় দুজনকে নিয়ে যায়। নির্ধারিত জায়গায় পৌঁছে গাড়ি থেকে নেমে পড়ে তিনজনে। রাব্বি দুজনকে ঘুরতে বলে নিজে ঘাসের উপর বসে ফোন বের করে। ইরা আর তুলি দুজনের সব জায়গায় ছোটাছুটি করছে। দুজনের খিলখিল হাসির শব্দে মেতে উঠেছে চারপাশ। দুজনে যেন শৈশবে ফিরে গেছে। ইরা অনেক আগে রায়হানের সাথে ঘুরতে গিয়েছিল, তা বছরখানেক হয়ে গেছে কোথাও যায়নি। রাব্বি ফোন দেখতে দেখতে হঠাৎ নজর যায় ইরার দিকে। মেয়েটা কি সুন্দর হাসছে, হাসিতে যে জাদু আছে, যে কাউকে ঘায়েল করতে পারবে। রাব্বি হঠাৎ ইরার কয়েকটা ছবি তুলে নেয়। তোলার পর মনে মনে প্রশ্ন জাগে, সে কেন ছবি তুলল? একজনের অনুমতি ব্যতীত কারোর ছবি তোলা উচিত নয়, সে তো জানে। তাহলে আবার ভাবে, তুলেছে তো কি হয়েছে, এখন সে তার বড় ভাবি হয়। একসময় না হয় ভালোবেসেছিল, তখন জানতো না ইরা রায়হান ভাইয়ার বোন। জানলে হয়তো আজ ইরা তার হতো। ইরাকে একদিন মেলায় দেখেছিল, তারপর আর পায়নি। অনেক খুঁজেছে কিন্তু পায়নি, প্রতিবারই নিরাশ হয়েছে। তারপর যেদিন দেখলো সেদিন তার আর কিছু করার ছিল না, সবটা মেনে নিয়েছে। এটাই হয়তো তার ভাগ্য ছিল। ভালোবাসার মানুষ বড় ভাইয়ের বউ হয়ে গেল ভেবে তাচ্ছিল্যর হাসি হাসে। রাব্বি হোয়াটসঅ্যাপে গিয়ে সাদাতের কাছে ছবিগুলো পাঠিয়ে দেয়। সাদাত তখন অনলাইনে ছিল না, তার জন্য আর দেখেনি। অনেকটা সময় কেটে যায়। রাব্বি দুজনকে তাড়া দেয় বাসায় যাওয়ার জন্য। ইরা তুলি দুজনে আজ অনেক এনজয় করেছে। দুজনে রাব্বির কাছে এসে বলে, ধন্যবাদ ভাইয়া, আজ আপনার জন্য অনেক আনন্দ করেছি। রাব্বি মুচকি হেসে গাড়িতে উঠছে বলে দুজনের জন্য আইসক্রিম আনতে চলে যায়। আইসক্রিম এনে দুজনকে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। দুজন আইসক্রিম খেতে খেতে বাসায় যায়। তিনজনে বাসায় ফিরতে ফিরতে 12টা বেজে যায়। সেই সকাল 9টায় গেছে আর বাসায় ফিরছে 12টায়। যা দেখে শম্পা মির্জা এগিয়ে এসে তুলিকে বলে, এত দেরি হলো কেন? এত দেরি হওয়ার কথা না তো। তাহলে বাইরে এতক্ষণ কি করছি? কিছুটা রাগী গলায় বলেন। তুলি স্বাভাবিকভাবে বলে, আম্মু ভর্তির কাজ শেষ করে একটু ঘুরতে গিয়েছিলাম। এখন ঘুরতে যাওয়াতে যদি তুমি অখুশি হও তাহলে আমার কিছু করার নেই। শম্পা মির্জা তুলির দিকে তেড়ে হাত ঝাড়া দিয়ে বলে, এ কেমন কথা বলছিস তুই? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? আর আমি কি কিছু বলেছি? হ্যাঁ, তুমি অনেক বলে গেছো আম্মু। তুমি তো ভুলে গেছো তোমার একটা মেয়ে আছে। তুমি তো সারাদিন টিয়াপুকে নিয়ে পড়ে থাকো। আর বড় ভাবে মনে যে এ বাড়িতে আছে, তুমি এসে এ পর্যন্ত একবারও এসে বলেছো বৌমা কি করছো, খাইছো? তুলির কথায় খুব রেগে যান শম্পা মির্জা। শম্পা মির্জা হাত উঁচু করে থাপ্পড় মারতে যায়। তুলি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। রাব্বি মাত্র ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছিল, তখনই বড় কাকিকে দেখে তুলিকে মারতে। দৌড়ে গিয়ে শম্পা মির্জার হাত ধরে বলে, কি করছো তুমি? তোমার মাথা ঠিক আছে? ওকে মারছো কেন? কি করছে ও? শম্পা মির্জা দাঁতে দাঁত চেপে বলল, দিন দিন ওর সাহস বেড়ে গেছে, মায়ের মুখে মুখে কথা বলছে। সাহস কত, মেরে তক্তা বানিয়ে দেব।
এই বলে চলে যান তিনি। তুলি কান্না করতে করতে নিজের রুমে চলে যায়, আর ইরা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি ঘটে গেল বুঝে উঠতে সময় লাগে তার। রাব্বির কথায় কেঁপে ওঠে ইরা। ইরা কিছু না বলে দৌড়ে তুলির রুমে চলে যায়। রাব্বি অবাক চাহনি নিয়ে তাকিয়ে রয়। আপাতত ড্রয়িং রুমে কেউ নেই, যে যার রুমে। বালিশে মুখ গুজে খুব কাঁদছে তুলি। ইরা তাকে সান্ত্বনা দিচ্ছে। কেন সে ওসব কথা বলতে গেল? তাকে নিয়ে কেন মায়ের মধ্যে ঝামেলা করলো? তুলি ফুফিয়ে বলে, জানো মা না রিয়াপু ছাড়া আর কাউকে ভাইয়ের পাশে মেনে নিতে পারে না। মা মনে করে একমাত্র রিয়াপু ভাইয়ের পারফেক্ট, সে ছাড়া নাকি ভাইয়ের জন্য যোগ্য আর কোনো মেয়েই নেই। এই জন্যই তো আমার ভালো লাগে না। দেখছো না রিয়াপু কতদিন আসছে অথচ যাওয়ার নাম নেই। আপু যদি একটু যেতেও চায় তাহলে তাকে আটকে দেয়। তুলির কথার মাঝেই সাদাত ভিডিও কল দেয়। ইরা ধরবে কিনা ভাবছে। তুলি বুঝতে পেরে কল ধরতে বলে। ইরা কল রিসিভ করে সামনে ধরতেই সাদাত বলে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? সাদাতের কথায় চমকে ওঠে ইরা। সাদাতকে এখন কি বলবে সে? অনেক ভেবে বলে, কিছু হয়নি তো, কি হবে, সব ঠিক আছে। ইরাকে মিথ্যে বলতে দেখে তুলি ফোন কেড়ে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলে, ভাইয়া জানো মা আজ আমাকে মারতে এসেছিল। তুমি কবে আসবে ভাইয়া? বোনের কথায় সাদাত আশ্চর্য হয়ে যায়। তার মা তুলিকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? সাদাত তুলিকে ইরার কাছে ফোন দিতে বলে। তুলি ফোন দিয়ে দেয়। ইরা ফোন ধরে বলে, বলুন। আম্মু ওকে মারতে চেয়েছে কেন? মিথ্যা বলবে না, সব সত্যি বলবে। ইরা দ্বিধায় পড়ে যায়, কিন্তু না বলেও কোনো উপায় নেই। ইরা একটু আগের ঘটনা সব বলে। সব শুনে সাদাত নিশ্চুপ, তারপর কিছু কথা বলে ফোন রেখে দেয়। বিছানার উপর ফোন রাখতেই শম্পা মির্জা হাজির হয়। এই সময় তাকে দেখে ঘাবড়ে যায় ইরা। সে আবার শুনে ফেলেনি তো? ইরার ভাবনাই সত্যি হলো। তিনি রুমে ঢুকতে ঢুকতে বললেন, তোমার জন্য আজ আমার মেয়ের এই অবস্থা। তাকে তুমি উস্কিয়ে দিয়েছো। তুলি আগে এমন ছিল না। যবে থেকে তোমার সাথে মিশতে শুরু করলো তবে থেকেই ও এমন হয়েছে। ইরা অবাক হয়ে বলে, আন্টি চুপ মেয়ে, একটা কথাও বলবে না। তোমাকে তো আমি কোনোদিন মানবও না, আর না তুমি সাদের সঙ্গে সুখে সংসার করতে পারবে। ইরা আর একটা কথাও বলে না। সে ঝামেলা চায় না, এমনিতেই তার ভাগ্য খারাপ। যেটুকু আছে সেটুকু আর ভাঙতে চায় না। ইরাকে কিছু বলতে না দেখে তুলি বিছানা থেকে উঠে বলে, আম্মু তুমি বেশি বেশি করছো। আব্বু দাদু বাসায় আসলে সব বলে দিব। শম্পা মির্জা চোখ রাঙিয়ে তাকান তুলির দিকে। তুলি ভয়ে মাথা নিচু করে নেয়। শম্পা মির্জা চলে যান। সকাল থেকে সাদাতের শরীর খারাপ, প্রচণ্ড মাথা ধরেছে, যার জন্য ডিউটিতে যায়নি, ছুটি নিয়েছে। সাদাত বিছানায় শুয়ে বাসার কথা ভাবছে। এখন চাইলেও সে বাসায় ফিরতে পারবে না। মাত্র মাসখানেক হয়েছে সে এসেছে। এর মধ্যে ছুটি চাইলে কখনোই ছুটি পাবে না। ফোনের রিংটন বাজছে, কিন্তু রিসিভ করছে না সাদাত, কারণ রিয়া বারবার ফোন মেসেজ করেই যাচ্ছে। লাস্টে বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বলে, দেখছিস ফোন ধরছি না, তাহলে বারবার কল দেওয়ার মানে কি রিয়া? রিয়া ন্যাকা কান্না করে বলে, তুমি কবে আসবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আগামী 2 বছরেও হয়তো বাসায় ফিরবো না। এখন ফোন রাখ, কথা বলতে ভালো লাগছে না। আর হ্যাঁ, আমি তোর বড়, তাই ভাইয়া বলে ডাকবি, ক্লিয়ার? রিয়া এবার তেজ দেখিয়ে বলে, একটু আগে তো ভালোই বউয়ের সাথে কথা বলছিলে, কই তখন তো খারাপ লাগেনি। এখন আমার সাথে কথা বলছো, অমনি খুব খারাপ লাগছে। তুমি ওই 3rd ক্লাস মেয়েটার জন্য আমাকে ইগনোর করতে পারো না সাদ। সাদাত রেগে বলে, তুই কাকে 3rd ক্লাস মেয়ে বলছিস? তুই জানিস মেয়েটাকে? মেয়েটা আমার বিয়ে করা বউ। বউ বউ, পুরো মাথা খারাপ করে দাও। আমি ছাড়া আর কেউ তোমার বউ হবে না বলে দিলাম সাদ। অলরেডি আমার বউ হয়ে গেছে রিয়া। পাবে না তুমি, আমি ছাড়া তোমাকে কেউ পাবে না। তোমাকে পেতে চাইলে ওকে আমি শেষ করে দিব। সাদাত এবার খুব রেগে যায়। রেগে ক্রুদ্ধ হয়ে বলে, রিয়া তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। নিজের সীমার মধ্যে থাক, নইলে আমার থেকে কেউ খারাপ হবে না। ফার্দার আর আমাকে কল করবি না, আর ইরার থেকে দূরে দূরে থাকবি। ওর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না। কল কেটে দেয় সাদাত। সাদাত কল কেটে দিতেই রিয়া রেগে সামনে যা আছে সব ছুঁড়ে ফেলে দেয়।
শব্দ শুনে শম্পা মির্জা দৌড়ে আসেন। রিয়া দাঁত চেপে বলে, তোমাকে না পেলে সব শেষ করে দেব সাদ। তুমি শুধু আমার। তোমাকে আমি সবার থেকে লুকিয়ে রাখবো। তোমাকে কেউ ছুতেই পারবে না। রিয়ার অতিরিক্ত রাগ শম্পা মির্জার দুশ্চিন্তার কারণ। রিয়া অতি আদরে বড় হয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে, আর না পেলে তাকে শেষ করতে দুবারও ভাববে না। শম্পা মির্জা বলেন, মামনি শান্ত হ। আমি এখনই বাসে যাব ফুপ্পি। ইরাকে আমি ছাড়বো না, শেষ করে দেব। আমার সাদের দিকে তাকানোর ফল কি হতে পারে এবার দেখবে ইরা। ও কি ভেবেছে বামুন হয়ে চাঁদ পেয়ে যাবে? কখনোই না। আমি থাকতে তা কখনোই হবে না। রিয়া ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যায় মির্জা বাড়ি থেকে। ছাদে দাঁড়িয়ে তুলি আর ইরা দুজনে দেখে হাসে। তুলি হেসে বলে, আপদ বিদেয় হয়েছে, উটকো ঝামেলা এসে বোঝা হয়েছিল। ইরা রিয়ার দিকে তাকিয়ে থেকে বলে, রিয়া আপু মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। রিয়া আপুকে আমার সুবিধার লাগে না তুলি। উনি আবার খারাপ কিছু করবে না তো? আরে না, তুমি অযথা টেনশন করছো। না করলেই ভালো। তবুও কিছু অজানা ভয়ে ইরার ভালো লাগে না। সময় প্রবাহমান স্রোতের মতো চলে যাচ্ছে। দেখতে দেখতে কেমন যেন 6টা মাস চলে গেছে। ইরা এখন প্রতিদিনই কলেজে যায়, নিয়মিত ক্লাস করে, বাসায় পড়ে। ইরাকে প্রমাণ করতে হবে সাদাতের যোগ্য বউ হিসেবে, প্রমাণ করতে হবে মির্জা বাড়ির বড় বউ হিসেবে। সাদাত তাকে পই পই করে বলে দিয়েছে মন দিয়ে পড়তে। ছোটবেলা থেকেই ইরার স্বপ্ন তাকে ডাক্তার হতে হবে, অনেক বড় ডাক্তার, সবাই তাকে চিনবে। তার মায়ের স্বপ্ন ইরা অনেক বড় ডাক্তার হবে। কথাগুলো ভাবতে ভাবতে মায়ের কথা মনে পড়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরা অতি সন্তর্পণে মুছে নেয়, অতঃপর পড়াই মনোযোগ দেয়। রিয়া এই বাড়িতে আর আসেনি। শম্পা মির্জা ইরার সাথে কথা বলে না। রানু মির্জা সবসময় ইরার খেয়াল রাখে। ইরার বেস্ট ফ্রেন্ড তুলি, দুজনের স্বপ্ন এক, দুজনই ডক্টর হবে। কাল ফ্রাইডে, এর জন্য আজ পড়তে বসেনি। শম্পা মির্জার পায়ে ব্যথা বেড়েছে, এর জন্য শুয়ে রেস্ট নিচ্ছেন। ইরারা দুজনে মিলে নুডলস রান্না করে সোফায় খেতে বসেছে। রাব্বিকেও ডেকে এনেছে। 3 জনে জিরো চিপস আর নুডলস নিয়ে বসেছে। তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। অসময়ে কে আসলো ভেবে অবাক হয়, কারণ এই সময়ে কেউ আসে না। বাপ দাদাদের আসার এখনো সময় হয়নি। ইরা দুজনকে খেতে বলে নিজে দরজা খুলতে যায়। দরজা খুলে সামনের মানুষটাকে দেখে পুরোই টাস্কি খেয়ে যায়। অবাক হয়ে বলে, আপনি ইরাকে অবাক হতে দেখে তুলি আর রাব্বিও দরজার কাছে চলে আসে। দরজায় হাস্যজল যুবককে ওরফে মেজর সাদাত মির্জাকে দেখে বলে, ভাইয়া তুমি আসবে? কই আমাদের তো বলে না। একদম সারপ্রাইজ হয়ে গেছি ভাইয়া। সাদাত মৃদু হেসে বলে। সারপ্রাইজ দেব বলেই তো না বলে আসছি। সাদাত রাব্বিকে জড়িয়ে ধরে বলে, আগের বার যখন আসলাম তখন তো তোর দেখাই পেলাম না। বন্ধুদের সাথে ট্যুরে চলে গেলি, আম্মু কাকিমণি কোথায়? তাদের দেখছি না। এইবার খুব ঘুরবো ভাইয়া, তুমি বাসার ভিতরে আসো। সাদাত ইরার দিকে তাকিয়ে ভিতরে আসে। সাদাতের পিছন পিছন বাকিরা আসে। সাদাত ড্রয়িং রুমে এসে চিৎকার করে ডাকে, আম্মু কোথায় তুমি? দেখো কে এসেছে। শম্পা মির্জা সাদাতের কণ্ঠস্বর পেতেই ধরপড়িয়ে ওঠেন। পায়ের ব্যথা নিয়ে ছুটে আসেন ড্রয়িং রুমে। এসে সাদাতকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলেন, সাদ, তুই আসছিস বাবু? কেমন আছিস বাবা? আসবি, মাকে একবারও বলবি না তুই? তাহলে আমি সব রেডি করে রাখতাম। সাদাত মুচকি হেসে বলে, আম্মু তুমি শান্ত হও, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর আমার জন্য এত ব্যস্ত হতে হবে না, শান্ত হয়ে বসো। শম্পা মির্জা আর চোখে ইরার দিকে তাকিয়ে বলেন, আমি আর ভালো? আমি কি ভালো থাকতে পারি? সব ঝামেলা তো আমার। আচ্ছা সাদ, তুই আসবি তা বললি না কেন? সাদাত ধীর বুঝতে পারে তার মা কাকে মিন করে বলছে। সাদাত কথা ঘুরিয়ে বলে, আম্মু অনেক জার্নি করে আসছি, আমার রেস্টের প্রয়োজন। আচ্ছা বাপ, রুমে গিয়ে রেস্ট নে। ওকে, তুমি গিয়ে শুয়ে থাকো। তোমার পায়ে ব্যথার কি অবস্থা এখন? সেই রকমই আছে। ওষুধ খাও, ঠিক মতো সেরে যাবে। আচ্ছা আম্মু, আমি রুমে যাচ্ছি। আচ্ছা যা। সাদাত সোফা থেকে উঠে ইরাকে বলে তার জন্য ঠান্ডা পানি নিয়ে রুমে আসতে। ইরা চুপচাপ কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে রুমের দিকে অগ্রসর হয়। ইরা যাওয়ার দিকে ক্রুদ্ধ হয়ে তাকিয়ে থাকে শম্পা মির্জা।
তুলি বিষয়টা লক্ষ্য করে বলে। আম্মু রুমে গিয়ে রেস্ট করো। শম্পা মির্জা কিছু না বলে রুমে চলে যান। সাদাত রুমে এসে সোজা শাওয়ার নিতে চলে যায়। গরমে তার অবস্থা বেহাল, ঘেমে নুয়ে একাকার। ইরা পানি এনে দেখে সাদাত রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পেয়ে বুঝতে পারে সাদাত গোসল করছে। ইরা খাটে বসে সাদাতের জন্য অপেক্ষা করে। মিনিট 10 পর সাদাত বের হয়। ইরা ওয়াশরুমের দিকেই তাকিয়েছিল। সাদাত যখন বের হয় তখন চোখ আটকে যায় ইরার। ইরা সাদাতকে আগে কখনো খেয়াল করে দেখেনি, তবে আজ তার কাছে অন্যরকম লাগছে। সাদাতের সিল্কি চুল থেকে টপটপ করে পানি গড়িয়ে বুক পিঠে ছড়িয়ে পড়ছে। সাদাত বইয়ের চাহনি দেখে বাঁকা হাসে। ইরা এতটাই ঘোরের মধ্যে আছে সাদাত যে তার একদম কাছে চলে এসেছে বুঝতে পারেনি। সাদাত ইরার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, মিসেস মির্জা। ইরা চমকে উঠে বলে, কি কি দেখছিলে? কই কিছু না তো। সাদাত ইরার থুতনি উঁচু করে বলে, লজ্জা পাচ্ছ? ঠিক আছে, তবে এতটাও পেও না যে। আপনার পানি। সাদাত বোতলের দিকে তাকিয়ে হেসে ওঠে, তারপর বলে, এখন ঠান্ডা লাগছে, পানি লাগবে না, টেবিলের উপর রেখে দাও। রাতে সবাই বাসায় ফেরে। বাসায় এসে সাদাতকে দেখে অবাক হয়, তার থেকে বেশি খুশি হয়। ছেলেটা কতদিন পর বাসায় আসছে। সাদাত সবার সাথে কুশল বিনিময় করে সবাইকে ফ্রেশ হয়ে আসতে বলে। তারা ফ্রেশ হতে চলে যান। তারপর সবাই রাতের ডিনার শেষ করে ঘুমোতে চলে যান। ইরা বিছানায় বসে গভীর ভাবনায় ডুবে আছে। তখনই রুমে ঢোকে সাদাত। সাদাত প্যান্টের পকেটে হাত দিয়ে হেঁটে হেঁটে আসছে। ইরাকে গভীর ভাবনায় দেখে বলে, মিসেস মির্জা, এত কি ভাবছেন? ইরা সাহসা ঘাড় বাঁকিয়ে তাকায়। ইরা আচমকা বলে ফেলে, আপনাকে নিয়ে ভাবছি। সাদাত ভ্রু নাচিয়ে বলে, আমাকে নিয়ে? তা কি এমন ভাবছেন শুনি? তেমন কিছু না। সাদাত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় অগ্রসর হয়ে বলে। ঘুমিয়ে পড়ো। ইরা হাত বাড়িয়ে বলে। শুনুন। সাদাত থেমে যায়। ইরার কাছে এগিয়ে এসে বলে, বলো। আপনি চাইলে বিছানায় শুতে পারেন। এত বড় লম্বা একটা মানুষ সোফায় শুতে কষ্ট হয় তো। সাদাত ইরার খুব নিকটে চলে আসে। সাদাতের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে ইরার মুখে। ইরার বুক ধড়ফড় করে, হৃদস্পন্দন খুব দ্রুত ওঠানামা করে। সাদাত ফিসফিস করে বলে, স্বামী জানের জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? মানে? সাদাত দূরে সরে এসে স্বাভাবিকভাবে বলে, তোমার প্রবলেম হবে না? না না, প্রবলেম হবে কেন? কোলবালিশ তো আছেই। এই বলে বোকা বোকা হাসে ইরা। সাদাত চোখ ছোট ছোট করে বলে, আমাদের মাঝে কোলবালিশ দিয়ে রাখবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বলে বিছানায় ধম করে শুয়ে পড়ে। আর ইরা হাবার মতো সাদাতের দিকে তাকিয়ে থাকে। সাদাত সেটা দেখে বলে, কি হলো সও? হ্যাঁ হ্যাঁ, শুচ্ছি তো। এই বলে নিজেও শুয়ে পড়ে। সকাল সকাল রিয়া মির্জা ভিলায় হাজির হয়েছে। যে রিয়া 10টা না বাজলে ঘুম থেকে ওঠে না, আর সেই 7 সকালে হাজির। ব্যাপারটা অদ্ভুত তাই না? এখন সকাল 6:30। রিয়ার ফোন পেয়ে শম্পা মির্জা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে বসেছে। কিছুক্ষণ বসার পরেই রিয়া আসে। রিয়াকে দেখে তিনি বললেন, রিয়া, তুই এত সকালে এসেছিস কেন? আমি তো তোকে বললাম একটু বেলা করে আসতে। এখন বাসার সবাই নানান প্রশ্ন করবে। ফুপিমণি, এখন এসেছি, বেশ করেছি। এবার তুমি আমার ব্যাগটা নিয়ে রুমে রেখে এসো, আমি একটু আসছি। রিয়া উঠে চলে যায়। রিয়াকে কোথাও যেতে দেখে বলে, কোথায় যাচ্ছিস তুই? রিয়া বাঁকা হেসে বলে, তোমার ছেলের রুমে। রিয়ার কথায় চমকে ওঠেন শম্পা মির্জা। তিনি কিছুটা ভয় নিয়ে বলেন, এখন যাস না রিয়া, পরিস্থিতি বুঝে কাজ কর প্লিজ, বেশি ঝামেলা করিস না। এখন সবাই বাসায় আছে, তোর সাথে কিন্তু আমারও প্রবলেম হতে পারে, বি কেয়ারফুল। রিয়ার চোখে মুখের হাবভাব অন্যরকম। সে শম্পা মির্জাকে রেস্ট নিতে বলে সাদাতের রুমে চলে যায়। রিয়া রুমের সামনে এসে বুঝে উঠতে পারে না দরজা দেওয়া নাকি এমনি ভেড়ানো, তাই হাত দিয়ে ঠেলা দিয়ে চেক করতে যায়। আচমকা দরজা খুলে যাওয়ায় চোখ মুখ খুশিতে নেচে ওঠে। রিয়া খুব ধীরে আওয়াজবিহীন রুমে প্রবেশ করে। এক বিছানায় দুজনকে দেখে রেগে যায়। তারপর ইরার দিকে এগিয়ে যায়। ইরা গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে দুজনের মধ্যে যে কোলবালিশ দেওয়া হয়েছিল সেটা আর নেই। দুজন দুজনার খুব নিকটে।
সহসা রিয়া ইরার কাছে এসে ইরার হাত ধরে হ্যাঁচকার টান মেরে দেয়। হঠাৎ ঘুমের ঘোরে এমন হওয়ায় ভয়ে কেঁপে চিৎকার করে ওঠে। হঠাৎ চিৎকারের শব্দ শুনে সাদাত ধরপড়িয়ে উঠে বলে, ইরা কি হয়েছে? সাদাত চোখ ডোলে সামনে তাকাতেই রেগে যায়। রেগে বিছানা থেকে উঠে এসে বলে, হাউ ডেয়ার ইউ রিয়া, তোর সাহস কি করে হয় বিনা পারমিশনে আমার রুমে আসার? আর এসে তুই ইরাকে টেনে উঠালি কেন? হাত ছাড় বলছি। রিয়া শয়তানি হেসে বলে, ও কামন সাদ বেবি, এই মেয়েটার সাহস কি করে হয় তোমার সাথে একই বেডে শোয়ার? রিয়া আরো জোরে ইরার হাত চেপে ধরে। ইরা ব্যথায় কুকিয়ে ওঠে। ইরার ব্যথা সাদাতের বুকে গিয়ে বিঁধে। সাদাত রেগে রিয়ার হাত থেকে ইরাকে ছাড়িয়ে রিয়ার গালে সজোরে থাপ্পড় মেরে বসে। থাপ্পড় খেয়ে ছিটকে গিয়ে পড়ে। রিয়া গালে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তাকায় ইরার দিকে। ইরা সাদাতের কাছেই দাঁড়িয়েছিল। রিয়া উঠে এসে ইরার গালে থাপ্পড় মেরে দেয়। সাদাত বুঝতে পারেনি রিয়া যে ইরাকে মারবে। সাদাতের প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। সাত সকালে চেঁচামেচির আওয়াজ পেয়ে সবাই জেগে যায়। শব্দ কোথা থেকে আসছে তাই অনুসরণ করে সবাই সাদাতের রুমে চলে আসে। শম্পা মির্জার ভয়ে হাত পা কাঁপছে। তিনি কিচেনে দাঁড়িয়ে সব শুনছেন। আর তিনি এটাও টের পেয়েছেন যে সবাই সাদাতের রুমে গেছে। তিনি আর কোনো রকমে উপায় না পেয়ে সাদাতের রুমের দিকে আগাতে থাকেন। বাড়ির ছোট বড় সব সদস্য সাদাতের রুমে। সাদাতের পাশে দাঁড়িয়ে ইরা কাঁদছেন। সাদাতের সামনে রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইসাহাক মির্জা চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করে নেন। ইসাহাক মির্জা সাদাতের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করেন, কিন্তু কিছুই বুঝতে পারেন না। তবে এটা বুঝতে পারেন রিয়া মেয়েটা যেহেতু আসছে সেহেতু বড় কিছু ঘটেছে, নইলে সাদাত এমন রেগে যাওয়ার ছেলে নয়। শম্পা মির্জা সবেমাত্র রুমে ঢুকেছে। তখনই রিয়া কাঁদতে কাঁদতে গিয়ে তাকে বলে, ফুপিমণি, তোমার ছেলে আমাকে থাপ্পড় মেরেছে, জানোই তাই বলেছে। আমি খুব ব্যথা পেয়েছি ফুপিমণি। রিয়ার কথাই সাদাত চিৎকার করে বলে, এই একটা ফালতু কথা বলবি না, যদি বলিস তাহলে আবারও থাপ্পড় দিয়ে গাল লাল করে দেবো। বেয়াদব মেয়ে, কোনো ম্যানার্স নেই। ফ্যামিলি তোকে সঠিক শিক্ষাটা দিতে পারিনি। ফ্যামিলি তোলায় শম্পা মির্জা চেতে গিয়ে বলেন, সাদ, মুখ সামলে কথা বল, ফ্যামিলি তুলছিস কেন? সাদাত তাচ্ছিল্য করে বলে, আম্মু, আজ যদি তোমরা ওকে ভালো করে শিক্ষা দিতে পারতে তাহলে আজ ও এতটা বেপরোয়া হতো না। তুই কিন্তু। ইসাহাক মির্জা গম্ভীর কণ্ঠে বলে ওঠেন। বৌমা, আর একটা কথাও না। শম্পা মির্জা চুপ হয়ে যান। ইসাহাক মির্জা রিয়াকে বলল, তুমি এত সকালে মির্জা বাড়িতে কেন? আর এসেছো ভালো কথা, কিন্তু সাদের রুমে কেন এসেছো? তুমি তো একজন অ্যাডাল্ট পারসন। তুমি কি বোঝো না স্বামী স্ত্রী পার্সোনালিটি বলে একটা বিষয় থাকে? তাহলে তুমি কি বুঝে এখানে এই রুমে এসেছো? ফার্দার তুমি আর এই রুমের ত্রিসীমানায় আসবে না। আমার চোখে যেন আর না দেখতে ভয়। তুমি আমাদের অতিথি, অতিথির মতোই থাকো। রিয়া চুপচাপ শুনে রুম থেকে বেরিয়ে যায়। তারপর গেস্ট রুম থেকে নিজের ব্যাগপত্র নিয়ে সোজা মির্জা ভিলা থেকে বেরিয়ে যায়। সকালের ঘটনার পর বাসার সবাই নিশ্চুপ, যে যার মতো ব্যস্ত। ইরা একদমই চুপসে আছে। সাদাত বিষয়টা লক্ষ্য করে ইরাকে কাছে ডাকে। ইরা চুপচাপ সাদাতের পাশে এসে বসে। সাদাত ইরার চোখে চোখ রেখে বলে, সকালের বিষয়টার জন্য খুব আপসেট, তাই না? সাদাত ইরার গালে হাত রেখে বলে, খুব ব্যথা পেয়েছো, প্লিজ কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। ইরার চোখ ছলছল করে। ইরা ফুপিয়ে কেঁদে বলে, আগে কেউ কখনো আমার গায়ে হাত তোলেনি। সাদাত আমাইরাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, কাঁদে না পাখি, কাঁদলে তোমাকে কার মতো লাগে জানো? ইরা সাদাতের বুক থেকে মাথা তুলে ভুরু কুঁচকে বলে, কিসের মতো? সাদাত বলে, কিসের মতো লাগে, কিসের মতো লাগে? ও হ্যাঁ, তোমাকে টমেটোর মতো লাগে। ইরা হা হয়ে যায়। লোকটা বলে কি? ইরা মুখ বাঁকিয়ে বলে, টমেটো? এত কিছু থাকতে আমাকে টমেটোর মতো লাগে আপনার কাছে? ওয়াই? বিকজ তুমি যখন কাঁদো তখন তোমার গাল দুটো লাল টমেটোর মতো হয়ে যায়। সাদাত বাঁকা হেসে বলে। ইরা ঠোঁট উল্টে সাদাতের দিকে তাকিয়ে থাকে। শুক্রবার বলে সবাই বাসায় আছে। সাদাত ইসাহাক মির্জার সাথে বসে গল্প করছেন। এমন সময় তিনি বলেন, দাদু ভাই। জি দাদু, বলো। অনেকদিন পর বাসায় আসলে, আজ ছুটির দিন, তুমি বরং ইরাকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে এসো। সকালের ঘটনার জন্য মেয়েটার খুব মন খারাপ। বাবার বাসায় গেলে মনটা ভালো হয়ে যাবে।
আচ্ছা দাদু, ঠিক আছে। সাদাত রুমে এসে ইরাকে ব্যাগ গোছাতে বলে। ইরা কারণ জিজ্ঞেস করলে বলে সারপ্রাইজ। সাদাত কিছু না বলে ইরাকে নিয়ে বের হয় ইরার বাবার বাড়ির উদ্দেশ্যে। রিয়া বাসার সকল জিনিসপত্র টান মেরে ভেঙে চুরমার করে ফেলছে। রিয়ার চেঁচামেচিতে পুরো চৌধুরী বাড়ি ঝনঝন করে বেজে উঠছে। রিয়ার মা বাবা মেয়েকে সামলাতে পারছেন না। শেষমেশ রিয়ার মা শাপলা চৌধুরী মেয়েকে বলেন, মামনি, তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে, শুধু একবার। তারপর সাদাত মির্জা শুধু তোমার হবে। মায়ের কথায় রিয়া শান্ত হয়ে শোনে। তারপর তিনজনে মিলে কিছু আলোচনা করেন। সাদাত শ্বশুরবাড়ি এসেছে 30 মিনিট মতো। ইরা বাবার বাড়ি এসে মহা খুশি। সকালের ঘটনা নিমিষেই ভুলে গেছে। একেই বলে হয়তো বাপের বাড়ি। সাদাত চেয়ে চেয়ে শুধু ইরার হাস্যোজ্জ্বল মুখ দেখছে। ইরার স্কুলের দুজন বান্ধবী এসেছে দেখা করতে। ইরা পুরনো বান্ধবীকে দেখে খুব খুশি হয়। স্কুলের বন্ধুগুলো আসলেই অন্যরকম। ইরা দুজনকে নিয়ে সাদাতের কাছে আসে। সাদাত ইরার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। কথা শেষ করে পিছনে তাকাতেই ইরার হাস্যোজ্জ্বল মুখ দেখে। ইরার দিকে এগিয়ে এসে বলে, আমার দুজন বান্ধবী এসেছে, আপনার সাথে পরিচয় করিয়ে দিতে আনলাম। কোথায় তারা? ইরা দুজনকে ডাক দেয়। দুজন রুমে আসে। দুজনে সালাম দেয়। সাদাত সালামের উত্তর দিয়ে দুজনকে বসতে বলে। দুজন বিছানায় বসে। দুজন লজ্জায় কথা বলতে পারে না। সাদাত তাদের থেকে অনেক বড়। সাদাত ব্যাপারটা বুঝতে পেরে সেই জন্য নিজেই বলে, কেমন আছো তোমরা? জি দুলাভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তো তোমাদের কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালোই। মন দিয়ে পড়বে, লক্ষ্য স্থির রাখবে, আজে বাজে কোনো দিকে চোখ দেবে না। জি আচ্ছা দুলাভাই, আমার আজ আসি। ভালো থাকবেন। আচ্ছা, তোমরা আমাদের বাসায় বেড়াতে যেও। বান্ধবী যখন আছিস তখন তো অবশ্যই যেতে হবে। তা অবশ্য ঠিক। ইরা দুজনের জন্য নাস্তা নিতে নিচে আসছিল। সে যাওয়ার আগেই দুজন নিচে এসে ইরাকে ধরে বলে, দোস্ত, দুলাভাই কিন্তু সে হয়েছে, পুরোই হিরো। দেখতে যেমন সুন্দর তেমনই হ্যান্ডসাম। সামনে রাখিস, কারো নজর না লেগে যায়। ইরা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। ইরাকে লজ্জা পেতে দেখে বলে, ওরে লজ্জাপতির রূপসী, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা দোস্ত শোন, আমরা আজ আসি। কিছু না, খেয়ে যেতে পারবি না। দুজন ট্রে থেকে 2 টুকরা আপেল নিয়ে বলে, নিজের যত্ন নিস। এবার আসি আমরা। ইরা 2 বান্ধবীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এখন বিকাল 4টা। সাদাত আর রাইহান একটু হাঁটতে বেরিয়েছে। ইরা বাড়িতে বাবা আর ফুপির সাথে বসে গল্প করছে। ইরা যখন এই বাড়িতে আসে তখন তার ফুপি সাগরিকা বেগম এই বাড়িতে আসেন। জামাইকে ভালো মন্দ রান্না করে খাওয়ান। ইরার ফুপু ইরাকে ছোট থেকে কোলপিঠে করে বড় করেছে। মায়ের অভাব বুঝতে দেয়নি। তবুও ইরার মায়ের ভালোবাসার খুব প্রয়োজন ছিল। মায়ের ভালোবাসার খুব অভাব ফিল করেছে, কিন্তু তারা কিছুই করতে পারেননি। ইরা তার ফুপিকে দ্বিতীয় মা মনে করে, আর তার ফুপি ইরাকে নিজের সন্তান মনে করেন। সন্ধ্যার পর বাসায় ফিরেছে 2 বন্ধু। খাবার জন্য সিঙ্গারা, মোগলাই, পেঁয়াজি নিয়ে আসে। সাগরিকা বেগম সেগুলো ট্রেতে সাজিয়ে নিয়ে আসে। সোফায় বসে সবাই খায়। সাদাত কোনো রকমে খেয়েছে। সাদাত ভাজাভুজো তেমন একটা পছন্দ করে না। এমনি বাইরের কোনো খাবারই হেলথের জন্য ভালো না। সাদাত রাতেই চলে যেতে চাইছিল, কিন্তু ইরার বাবা রফিক সাহেব মেয়ের জামাইকে যেতে দিতে চাইছেন না। জোর করায় সাদাত আর না করতে পারেনি, থেকে যেতে হয়েছে। ইরাও খুব খুশি হয়েছে। বিয়ের পরে বাবার বাড়িতে মাত্র 2 দিন থেকেছে, আজ থাকবে, সেই জন্য খুব খুশি। রাতের খাবার খেয়ে ইরার রুমে এসে দুজনে শুয়ে পড়ে। রিয়ার বাবা আশরাফ চৌধুরী শম্পা মির্জাকে ফোন দিয়ে চৌধুরী বাড়িতে আসতে বলেছে। মির্জা বাড়ির সবাইকে বুঝিয়ে সুঝিয়ে তারপরেই চৌধুরী বাড়িতে এসেছে। রাতে খাওয়া দাওয়ার পরে ড্রয়িং রুমে বসেছে সকলে। শম্পা মির্জা মনে মনে ঠিকই আন্দাজ করতে পেরেছেন তার ভাই তাকে কেন ডেকেছে। আশরাফ চৌধুরী গভীর দৃষ্টিতে শম্পা মির্জার দিকে তাকিয়ে থাকেন। শম্পা মির্জা ভাইয়ের দিকে তাকিয়ে নরম সুরে বলেন, ভাইজান, আমাকে কথা দিলি তোর ছেলের সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে দিবি। তোর প্রস্তাবে আমি রাজিও হয়ে গেলাম। কথা ছিল মামুনি দেশে আসলে ধুমধাম করে দুজনের বিয়ে দেব।
এখন এমনটা হলো কেন? কিসের জন্য আমার মেয়েটাকে এত সাবার করতে হচ্ছে? আমার ফুলের মতো মেয়েটাকে সাদা থাপ্পড় পর্যন্ত মেরেছে, শুধু তোর ছেলে বলে আমি কিছু বলিনি। যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে তার লাশ পড়ে থাকতো। এসবের মানেটা কি শম্পা? শম্পা মির্জা আমতা আমতা করে বলেন, ভাইজান আমি কিছু জানি না। সাদ হুট করে সেদিন রাতে ওই মেয়েটাকে বিয়ে করে বাসায় আনছে, আমি মেনে নিইনি। আমি রিয়া মামনিকেই আমার সাদের বউ করব ভাইজান। তাহলে মেয়েটা মির্জা বাড়িতে কি করছে? ওকে তাড়িয়ে দিচ্ছিস না কেন? ভাইজান আমার শ্বশুরের কথা শেষ কথা মির্জা ভিলাই। আমার শ্বশুর মশাই বিয়েটা মেনে নিয়েছে, এমনি কি মেয়েটাকে তুলির সাথে কলেজে ভর্তিও করিয়েছে, সবকিছু সুযোগ সুবিধা দিচ্ছে। বাড়ির সবাই মেয়েটাকে মাথায় তুলে রাখছে। এখন আমি কি করব? সাদও আমার কোনো কথা শোনে না, সবাই আমার বিরুদ্ধে। মেয়েটাকে সরিয়ে দে। মানে? সহজ কথা বুঝিস না? সাদাতের জীবন থেকে সরিয়ে দে। এমন কাজ কর যাতে মেয়েটা নিজে সাদাতের লাইফ থেকে সরে যায়। আমি কিভাবে সরাবো ভাইজান? আমি পারবো না। যদি এই কাজ আমি করতে চাই তাহলে হয়তো ওই বাড়িতেই আমার জায়গা হবে না। সরি ভাইজান। তাহলে আমাকে করতে হবে। আমার মেয়ের মুখের হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি। ভাইজান এমন কিছু করো না যাতে মেয়েটার কোনো ক্ষতি হয়। ইরাকে আমি যতই মেনে না নিই, ইরা খুব ভালো একটা মেয়ে। ইরার সাথে সাদের বিয়ে না হয়ে অন্য কারোর বিয়ে হলে আমি ঠিকই মেনে নিতাম, শুধু তোমাকে কথা দিয়েছি বলে মেনে নিইনি। তুই কিন্তু অন্য সুরে কথা বলছিস শম্পা। আমি ঠিকই বলছি ভাইজান, আমি খারাপ কিছু করতে চাই না, শুধু তোমাকে কথা দিয়েছি আর সেই কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আমার যা বোঝা হয়ে গেছে। তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আমি রুমে যাচ্ছি। আর তুমি রিয়া মামনিকে দেখে রুমে এসো। প্রতিদিনের মতো আজও রাত পেরিয়ে সকাল হয়েছে, তবে আজকের সকালটা অন্যরকম। সাদাত ইরা দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে কে কাকে জড়িয়ে ধরেছে কেউই জানে না। সাদাত এখনও ঘুমাচ্ছে, ইরা জেগে যায়। ইরা যখন ঘুরে শুতে যায় তখন অনুভব করে তাকে কেউ দুহাতে আঁকড়ে ধরে আছে। ইরা চোখ ডোলে সামনে তাকাতেই সাদাতের মুখ দেখে হা হয়ে যায়। ইরা কি মনে করে সাদাতের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সাদাত চোখ মুখ দলা করে ফেলে। ইরা দুষ্টুমি করে এবার সাদাতের গলায় কিস করে। আচমকা সাদাত চোখ মেলে তাকায়। সহসা সাদাতের তাকানোয় ইরা ভড়কে যায়, চোখ দুটো বড় বড় হয়ে যায়। সাদাত বাঁকা হাসি হেসে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা তোতলিয়ে বলে, আপনি জেগে আছেন? সাদাত ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, কেন আমি জেগে থাকলে তোমার প্রবলেম হচ্ছে নাকি? যদি প্রবলেম হয় তাহলে আমি আবার ঘুমিয়ে যাচ্ছি। এই বলে চোখ বন্ধ করে নেয়। সাদাতের কাজে হতভম্ব হয়ে যায় ইরা, কি বলবে ভেবে পাচ্ছে না। ইরা ছোটার জন্য মোচড়ামুচড়ি করে। সাদাত বলে, এত নড়ছো কেন? আমি না ছাড়লে তুমি কিছুতেই ছুটতে পারবে না। তোমার গায়ে কি সেই জোর আছে যে আমার শক্তির সাথে তুমি পেরে উঠবে? ইরা কাঁদো কাঁদো ফেস করে বলে, আমাকে ছেড়ে দেন না, আমি কিছু করিনি তো। আর কোলবালিশ কোথায়? এখানে তো কোলবালিশ থাকার কথা। তাহলে আপনি কোথা থেকে আসলেন? সেটা তো জানি না, তবে তাহলে কি? তুমি যে এত ভালো আদর করতে পারো সেটা তো জানতামই না। সাদাতের কথায় লজ্জা পেয়ে সাদাতের বুকে মুখ লুকায়। সাদাত ইরাকে ছেড়ে উঠে বসে, তারপর গম্ভীর কণ্ঠে শুধালো, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, নাস্তা করে বাসায় যেতে হবে। হঠাৎ করে সাদাতের কি হলো বোঝার চেষ্টা করে ইরা। লোকটা এখনই তো কত হাসি খুশি হয়ে কথা বলছিল, আর এখন গম্ভীর হলোটা কি? ইরার ভাবনার মাঝেই বলে, কি হলো, যাচ্ছ না কেন? ইরা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়, আর তার যাবার পানে তাকিয়ে আছে সাদাত। সাদাত মনে মনে বলে, আমি জানি তোমার মনে এখন কি চলছে। এই সময় তোমাকে পড়ার দিকে মনোযোগ দিতে হবে। তোমার বয়স এখন 17, তুমি আবেগের বশে কি করে ফেলবে তুমি নিজেই জানো না। এখন আমাকে সতর্ক থাকতে হবে। আমি কোনো ভুল করতে চাই না ইরা, আর না তোমাকে কোনো ভুল করতে দেব। ইরা ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায়। সাদাত নিজেও ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে গিয়ে রাইহানের পাশে বসে। ইরার বাবা রফিক সাহেব বাসায় নেই, দুই বন্ধু গল্প করছে। এমন সময় সাদাত বলে, রায়হান, তোর এবার বিয়ে করা দরকার। তোর জন্য বিয়ে ফরজ হয়ে গেছে বন্ধু। আঙ্কেল আর তুই বাসায় একা পুরুষ মানুষ, তোদের তো একজন মহিলার দরকার ভাই। দেখ, যখন এই বাড়িতে আত্মীয় আসে তখন ফুপি এখানে এসে রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় সব করেন, তারপর আবার তার বাসায় যেতে হয়। অনেক কষ্ট হয়ে যায় তার।
যখন ফুপি থাকে না তখন তোকে কষ্ট করে রান্না করতে হয়, তারপর অফিসে যেতে হয়। ভাব তাহলে তোকে কতটা কাজ করতে হয়, নিজের উপর দিয়ে কতটা ধকল যায়। তারপর যখন দিন শেষে বাসায় ফিরিস তখন কি মন চায় রান্না করে রাতের খাবার খেতে? কখনোই না। এখন তোর কি মতামত? সাদাতের কথা শেষ হলেই রায়হানের ফুপি সাগরিকা বেগম বলেন, তুমি ঠিক বলছো বাবা। রায়হানকে কত করে বলি বাবা একটা বিয়ে কর, বাসায় একটা মেয়ের লোক থাকলে কতটা সুবিধা, সেটা তো ও বুঝতেই চায় না। একটা বিয়ে করলে অন্তত পক্ষে 4টা ভালো মন্দ খেয়ে বাঁচতে পারতো, কিন্তু কে শোনে কার কথা। রায়হান চুপচাপ শুনে বলে, আচ্ছা মেয়ে দেখে আমি বিয়ে করব। সত্যি বিয়ে করবি তো? আরে হ্যাঁ করব, কিন্তু খুব ঘরোয়া ভাবে। আচ্ছা তাই হবে। সাগরিকা বেগম হাসি মুখে বলেন, মেয়ে আমার দেখা আছে ভাই, আসলে আমরা আজই মেয়ে দেখতে যাব, কি বলো জামাই? জি ফুপি। রফিক সাহেব 9টার সময় বাড়ি ফেরেন। ইরার আজ কলেজ খোলা থাকলেও যেতে পারবে না। ইরা যখন শুনছে তার ভাই বিয়ে করতে রাজি হয়েছে তখন থেকে মহা খুশি। সাদাতকে বলেছে বিকালে বাসায় ফেরার কথা। সাদাত তার বাবাকে ফোন দিয়ে বলেছে রায়হানের বিয়ের কথা, মেয়ে দেখতে যাবে তারা। শাহাদাত মির্জা সাদাতকে আসতে মানা করেছেন। সকালে নাস্তা সেরে 5 জনে যান মেয়ে দেখতে। সাগরিকা বেগমের আগে থেকে জানাশোনা তাদের বাড়ির পাশে মেয়ের খালার বাড়ি। মেয়ে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। পাত্রীদের বাসার সামনে এসে দাঁড়ায়। সাদাত বাসা থেকে বাইক নিয়ে আসছিল, তাতে করেই তারা দুজনে এসেছে, আর বাকি 3 জনে আরেকটা বাইকে। রায়হান বাড়িটায় একবার চোখ বুলিয়ে নেয়, তাদের বাড়িটার মতোই। তারা সবাই বাসার ভিতরে ঢোকে। নতুন মেহমান দেখে পাত্রীর বাবা আজাদ রহমান এগিয়ে আসেন, সালাম বিনিময় করে সবাইকে সোফায় বসতে বলেন। কিছুক্ষণ পর তাদের জন্য নাস্তা নিয়ে আসেন। তার কিছুক্ষণ পর পাত্রীকে নিয়ে আসা হয়। মেয়ে দেখে সবার পছন্দ। বিয়ের দিন তারিখ ঠিক করা হয় 2 দিন পর। আজ শনিবার, আগামী সোমবারে সাদাত আর ইরা তারা দুজনে এখান থেকে বাসায় চলে যায়, আর বাকি 3 জনে চলে যায় নিশিতের বাড়ি। ইরার ফুপি আর সোমবারে আসবেন। শম্পা মির্জা নিজের রুমে শুয়ে আছেন। তার মাথায় নানান চিন্তা ভাবনা আসছে, তার কিছু ভালো লাগছে না। সকালেই তিনি বাসায় ফিরেছেন। আসার পর থেকে তিনি রুম থেকে বের হননি। একবার ইরার মায়া ভরা মুখ, আর একবার রিয়ার কান্না মাখা মুখ। একদিকে সাদাতের বিয়ে করা বউ, আরেকদিকে ভাইয়ের মেয়ে। বিয়ে পবিত্র সম্পর্ক, আর বিয়ে ভাঙা মানে মসজিদ ভাঙা। তিনি কি করবেন? কাকে একটু মনের কথা বলবেন যে এসবের সলিউশন দিতে পারবে? শম্পা মির্জা এতটাই বিভোর হয়ে আছে যে ইরার কথা কানে যাচ্ছে না। ইরা অনেকক্ষণ ধরে ডাকছে শম্পা মির্জাকে। ইরা ডাকছে অথচ ডাক শুনছে না দেখে কাছে এসে গায়ে হাত দিয়ে বলে, আম্মু, ও আম্মু, আমার কথা শুনতে পাচ্ছেন না? শম্পা মির্জা চমকে উঠে বসেন, তারপর বলেন, কিছু বলবে? জি আম্মু। বলো। সোমবারে ভাইয়ার বিয়ে। ভালো তো, তা কি হয়েছে? আপনাকে আমার সাথে যেতে হবে। শম্পা মির্জা কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমি যেতে পারবো না, তুমি অন্য কাউকে নিয়ে যেও। ইরা শম্পা মির্জার 2 হাত ধরে ছলছল চোখে বলে, আম্মু, আমার তো মা নেই। মায়ের পর আপনাকে আমি মা বলে ডেকেছি। আমার ভাইয়ার বিয়ে, আপনি গেলে আব্বু ভাইয়া সবাই খুশি হবে। বলতে বলতে ইরার চোখ দিয়ে টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরা হাসি মুখে সেটা মুছে নেয়। ইরার কান্না মাখা ভেজা চোখের দিকে তাকিয়ে শম্পা মির্জার খুব মায়া হয়, তাই বলেন, আচ্ছা ভেবে দেখবো, তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। কি হয়েছে আম্মু? মাথা ব্যথা করছে নাকি পায়ে ব্যথা? আমাকে বলুন, আমি তেল মালিশ করে দিচ্ছি। ইরার কথায় শম্পা মির্জা অবাক চোখে তাকান। তার শরীর খারাপ ভেবে মেয়েটা কত উত্তেজিত হচ্ছে। আবার পরক্ষণে ভাবে তার ভাবি বলছিল মেয়েটার নাকি তার মন জয় করার জন্য যা ইচ্ছা তাই করে। না না, মেয়েটা অন্তত এসব করবে না। তিনি মৃদু হেসে বলেন, তার প্রয়োজন নেই, তুমি বরং রুমে যাও, আমি একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। ইরা আচ্ছা বলে রুম থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা 7টা। এশার আজান দিচ্ছে চারিদিকে। আজান শেষ হলে ইরা অজু করে এসে নামাজ পড়তে বসে। সাদাত ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ইরা সেসবে মন না দিয়ে পড়ায় মনোযোগ দেয়। আজ কলেজে না যাওয়ায় কি পড়া দিয়েছিল জানে না, পরে তুলির থেকে শুনে এসেছে। কাল নাকি মান্থলি পরীক্ষা। গ্রুপ সাবজেক্টের সবগুলো একই দিনই পরীক্ষা হয়, আর বাংলা, ইংরাজি, আইসিটি এই 3টি একদিনে।
সেগুলো গত বৃহস্পতিবারে হয়েছিল। সাদাত ফোনে কথা বলা শেষ করে রুমে এসে দেখে ইরা পড়ছে, সেই জন্য আর ডিস্টার্ব না করে রুম থেকে বেরিয়ে যায়। সাদাত সকালে নাস্তা করে ইরা আর তুলিকে কলেজে পৌঁছে দিতে বের হয়েছে। কলেজে আসতে মিনিট 20 মতো লাগে। সাদাত গাড়ি পার্ক করে এসে দুজনকে নিয়ে কলেজের গেটে দাঁড়ায়। মান্থলি পরীক্ষা হলে কি হবে গেট থেকে চেক করে তবেই ভিতরে ঢুকতে দেয়। ইরা আর তুলিকে চেক করা শেষ হলে দুজনে গেটের ভিতরে গিয়ে দাঁড়ায়। মেয়েদেরকে 2জন মহিলা চেক করছে আর ছেলেদেরকে 2জন। সাদাত গেটের চাচার সাথে কথা বলে নিজেও ভিতরে ঢোকে। সাদাত একসময় এই কলেজেই পড়তো। সাদাত কম বেশি সবাইকে খুব ভালো করে চেনে। 2জন সাদাতের জন্যই অপেক্ষা করছিল। সাদাত আসলে তারা কলেজের ক্যাম্পাসে গিয়ে দাঁড়ায়। সাদাত 2জনকে মন দিয়ে প্রশ্ন পেপার পড়ে তারপর অ্যান্সার করতে বলেছে। দেখতে দেখতে পুরো কলেজের শিক্ষার্থী ভরে যায়। সবার পরনে সাদা ড্রেস। সাদাতের সাথে যখন কথা বলে তখন তাদের 2জন বান্ধবী এগিয়ে এসে বলে, হাই গাইস, পরীক্ষার প্রিপারেশন কেমন? ইরা মৃদু স্বরে বলে, আলহামদুলিল্লাহ, মোটামুটি। তোদের? আমাদেরও মোটামুটি। রিমি নামের মেয়েটা বলে, তুলি ইনিকে? সাদাতকে উদ্দেশ্য করে বলে। তুলি মুচকি হেসে জবাব দেয়, আমার ভাইয়া। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আজ পরীক্ষা, কেমন আছি বুঝতেই পারছেন। বলেই হেসে দেয়। ওদের সাথে সাদাতও হেসে ওঠে। শুধু চুপ করে আছে ইরা। ইরা সাদাতের দিকে তাকিয়ে আছে, কিন্তু সাদাত খেয়াল করেনি যে ইরা ওর দিকে তাকিয়ে আছে। ইরা স্বাভাবিকভাবেই বলে, এই চল আমরা গিয়ে বসি, খামাখা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার মানে হয় না। ইরার কথায় ভুরু কুঁচকে তাকায় সাদাত। সাদাত কিছু বলবে তার আগে ইরা তুলির হাত টেনে নিয়ে যায়। সাদাত হাত উঁচু করে বলে, আরে এখনো অনেকক্ষণ সময় আছে, এখনই কেন হলে যেতে হবে? রিমি বলে ওঠে, ভাইয়া ওর হয়তো ভালো লাগছে না, সেজন্য চলে গেল। কিছু মনে করেন না, আমরা এখন যাই। হ্যাঁ যাও। সাদাত বুঝলো না ইরা এভাবে চলে গেল কেন। যাই হোক, সে আর সময় নষ্ট না করে ক্যান্টিনের কাছে চলে যায়। তার একটা বন্ধু এখানেই জব করছে। যে কলেজে নিজের কলেজ লাইফ শেষ করেছে সেখানেই আবার শিক্ষকতা করছে। সাদাত ফোন দিয়ে তাকে ক্যান্টিনে আসতে বলে। কিছুক্ষণ পর সাদাতের বন্ধু রিয়াদ আসে। অনেকদিন পর পুরনো বন্ধুকে দেখে জড়িয়ে ধরে কুশল বিনিময় করে। সাদাত জানতো না রিয়াদ এখানে শিক্ষকতা করছে। কিছুদিন আগে যখন কথা হয় তখন সাদাত বলে, ইরা আর তুলিকে চিনিস, সায়েন্স ডিপার্টমেন্টের? রিয়াদ তখন বলে, আরে ওদেরকে তো চিনি, আমি ওদের কেমিস্ট্রি ক্লাস নিই, কিন্তু ওরা তোর কি হয়? সাদাত তখন বলে, তুলি আমার ছোট বোন। আর ইরা? সাদাত বউ বলতে গিয়েও থেমে যায়, কারণ এই মুহূর্তে কাউকে বলা যাবে না। তখন মাথায় আসে ইরা তো রাইহানের বোন। তখন বলে, ইরা রাইহানের বোন? হায় আল্লাহ, আমি তো জানতামই না। ওরা কিন্তু খুব ভালো স্টুডেন্টস। হ্যাঁ, তারপর আজ ওদেরকে পৌঁছে দিতে এসে দেখা হয়ে গেল। 2 বন্ধু ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। রিয়াদের আজ ডিউটি নেই, আর সেই জন্য কোনো ক্লাস না থাকায় সময় কাটাতে পারছে। ইরাদের পরীক্ষা শেষ হলে 2জনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সাদাত। ইরা বাসায় এসে দেখে ড্রয়িং রুমের সোফায় তার বাবা রফিক সাহেব বসে আছেন। বাবাকে দেখে দৌড়ে গিয়ে বলে, আব্বু তুমি কখন আসলে? আর আসবে তা বললেন না তো? রফিক সাহেব মৃদু হেসে বলেন, মারে আমি ভাবিনি আসবো, কিন্তু না আসলে তো হবে না। কাল তোর ভাইয়ের বিয়ে, তোদেরকে নিতে আসছি আর বিয়াইদের সবাইকে দাওয়াত দিতে আসলাম। কিন্তু আব্বু কেউ তো বাসায় নেই। হ্যাঁ, তোর শ্বশুর দাদা শ্বশুর আসছেন। কিছুক্ষণের মধ্যে ইসহাক মির্জা শাহাদাত মির্জা বাসায় ফেরেন। রফিক সাহেব রাইহানের বিয়ের দাওয়াত দেন। কালকে তাদের সবাইকে যেতেই হবে। ইসহাক মির্জা হেসে বলেন, সবাই অবশ্যই যাবে। বড় বৌমা যাবে, ছোট বৌমা তো বাসায় নেই, তাই সে যেতে পারবে না। আমি আর আতিয়ার বাদে বাকি সবাই যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ জামাইদের নিয়ে যা, সাদের আব্বি আর তুলিও যাবে। ওরা বাচ্চা মানুষ যাক, কালকে বড় বৌমা আর শাহাদাত যাবে। শম্পা মির্জা শ্বশুরের কথার উপরে কিছু বলেন না। অগত্যা তাকে চুপ থাকতে হয়। তাকে যে তার শ্বশুর বিয়ে বাড়ি পাঠিয়ে ছাড়বে বোঝা শেষ। ইসহাক মির্জা বলেন, বৌমা রান্না বসাও, নতুন মেহমান আসছে না, খেয়ে সে যেতে পারবে না। জি বাবা। দুপুরের খাবার খেয়ে মির্জা ভিলা থেকে বের হয় সকলে। সাদাত আজ আর বাইক নেয়নি। এতগুলো মানুষ গাড়িতে যাওয়াই শ্রয় তার কাছে।
বিয়ে বাড়ি, অথচ বোঝা যাচ্ছে না এটা বিয়ে বাড়ি। সবাই কেমন চুপচাপ। ইরার বাবা একাই, তার আর ভাই নেই। 2 ভাই বোন। বাবা মা অনেক আগেই গত হয়েছেন। সাগরিকা বেগম বিয়ের দিনই আসতে চাইছিলেন, কিন্তু আজ সব নতুন মেহমান আসায় তিনি চলে এসেছেন। তার সাথে এসেছে তার বড় ছেলে মেহেদি আর মেয়ে সাথী। সাথী এবার ইরার সাথেই সেম ক্লাসে। ইরা আসার পথে মেহেন্দি কিনে আনছে। রাতে রাইহানকে জোর করে বসিয়ে মেহেন্দি দিতে বসে। সাথী এক হাতে দেয় আর ইরা আর এক হাতে দেয়। রাইহানের অবস্থা দেখে সাদাত, মেহেদি, রাব্বি তিনজনে সে কি হাসি। এক হাতে মেহেন্দি দিলেও কথা থাকে, কিন্তু 2 হাতে একসাথে দেওয়া শুরু করছে। মেহেন্দি হাতে পড়ার সাথে সাথে গা চুলকানি শুরু হয়ে গেছে। মেহেন্দিকে বলে, ভাই আমাকে বাঁচা, আমি পারছি না এমন চুলকালে, কেমনে শুইম কত। সাদাত উঠে এসে রাইহানের পিঠে চাপড় দিয়ে বলে, শালা এইটুকু তো সইতেই হবে। ইরা তুমি একটু ভাবির নামটা সুন্দর করে লিখে দিও তো। ইরা হেসে হ্যাঁ বলে। রাইহান চেঁচিয়ে বলে, এই তোর মেয়েটার নাম আমার হাতে লিখবি কেন? দেখ এসব করিস না কিন্তু। উপস্থিত সকলেই হেসে ওঠে। রাইহানকে ধরে বেঁধে 2 হাতে মেহেন্দি দিয়ে দেয়। হাতের তালুতে সুন্দর করে রাইহানের উডবি বইয়ের নাম লিখে দেয় ইরা। কম বেশি ইরা সবাইকে মেহেন্দি পরিয়ে সাদাতের হাতেও দেয়। সাদাত দিতে চায় না, তবুও ইরা জোর করে সাদাতের হাতের তালুতে পদ্মফুল দিয়ে দেয়। সবার হাতে মেহেন্দি, অথচ ইরার হাতে নেই। ইরা নিজে নেবে বলে কাউকে বলেনি মেহেন্দি পরিয়ে দিতে। সবাই যার যার রুমে ঘুমোতে চলে গেছে। সাদাত বিছানায় এসে শুয়েছে। ইরা মেহেন্দি এনে ড্রেসিং টেবিলের উপর রেখে বিছানায় এসে ধপাস করে শুয়ে পড়ে। ইরাকে শুতে দেখে সাদাত জিজ্ঞেস করে, তুমি মেহেদি পরবে না? ইচ্ছে করছে না, হাত ব্যথায় টনটন করছে। কাল সময় পেলে দেব, এখন প্রচুর ঘুম আসছে। ইরা হাত পা ছড়িয়ে এলোমেলো ভাবে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ইরা ঘুমের দেশে পাড়ি জমায়। সাদাত কিছুক্ষণ ইরার দিকে তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে টেবিলের উপর থেকে মেহেন্দি নিয়ে এসে একটা চেয়ার টেনে বসে। ইরার একটা হাত এগিয়ে নেয়, তারপর সুন্দর করে মেহেন্দি আর্ট করে দেয়। অনেক সময় নিয়ে 2 হাতেই মেহেন্দি দিয়ে সেটা আবার শুকিয়ে হাত থেকে তুলে দেয়। ইরার হাতে খুব সুন্দর গাঢ় রং হয়েছে। সাদাত সযত্নে ফোনে একটা ছবি তুলে রেখে দেয়, তারপর নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে ইরার ঘুম ভাঙে তুলির ডাকে। ইরা পড়ে পড়ে এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তুলি সেই কখন থেকে তাকে ডাকছে। ইরা ঘুরে ফিরে আবার শুয়ে পড়ে। তুলি শেষমেশ মজা করে বলে, ইরা ভাবি গো, সবাই বিয়ে বাড়ি চলে গেল, তোমার আর যাওয়া হলো না। তুমি পড়ে পড়ে বিছানায় শুয়ে থাকো। তুলির কথায় ইরা ধরফড়িয়ে উঠে বসে বলল, আমাকে না নিয়ে যেও না। আমার একটা মাত্র ভাই, আর তোমরা আমাকে না নিয়ে যাবার চিন্তা করছো? ইরার কথায় খিলখিল করে হেসে ওঠে তুলি, তারপর বলে, আরে ভয় পেও না, তোমাকে নিয়েই আমরা বিয়ে বাড়ি যাব। আমি তো জাস্ট মজা করেই তোমাকে ঘুম থেকে তোলার জন্য এসব বলেছি। থুর, এভাবে কেউ কয়? আমি তো সত্যিই ভেবে নিছিলাম। তোমার জন্য সুন্দর স্বপ্নটা মিস হয়ে গেল। এই বলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে ইরা। ইরাকে আবার শুতে দেখে কপাল চাপড়ায় তুলি। এত ঘুম কাতুরে কেন? তুলির চোখ গিয়ে পড়ে ইরার মেহেন্দি রাঙা হাতে। তুলি অবাক হয়ে বলে, এই ভাবি বনি, তোমার হাতে তো হেভি করে মেহেদি দিয়েছো। তুলির কথায় লাফ দিয়ে উঠে বসে বলে, আমার হাতে মেহেদি কই? নিজের হাতে মেহেন্দি দেখে অবাক হয়ে বলে, আমার হাতে মেহেদি আসলো কোত্থেকে? আমি তো হাতে মেহেদি পরিনি। তাহলে তুমি যদি মেহেদি না নাও তাহলে মেহেদি আসলো কিভাবে? ভালো করে মনে করে দেখো। ইরা মনে করার চেষ্টা করে, কিন্তু মনে পড়ে না সে মেহেন্দি দেয়নি। তাহলে কে দিল? ইরার ভাবনার মাঝেই তুলি বলে, ভাইয়া দিয়ে দেয়নি তো? উনি কিভাবে দিবে? অবাক হয়ে বলে ইরা। তুলি মজা করে বলে, হ্যাঁ গো, তোমার উনি খুব ভালো মেহেদি দিতে পারে। সত্যি বলছো তুমি? তোমার ভাই মেহেদি পরাতে পারে? আগে কখনো বলনি তো। আরে মনে পড়েনি তাই বলা হয়নি। আমি শিওর এটা ভাইয়াই দিয়ে দিছে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, তোমার জন্য সবাই খাবার খেতে চায়নি। আচ্ছা যাও, আমি আসছি। তুলি চলে গেল। ইরা বিছানা থেকে নেমে ফ্রেশ হতে যায়। একেবারে গোসল করে নেয়, তাহলে চুলগুলো শুকিয়ে যাবে আর হিজাব করলে মাথা ব্যথাও করবে না। ভেজা চুলে হিজাব করলে তাকে আর পাওয়া যাবে না। ইরা বাথরুমের আয়নায় বারবার তার হাত দুটি দেখছে আর মিটিমিটি হাসছে। তারপর ঝটপট কাজ ছেড়ে নিচে নেমে আসে।
ড্রয়িং রুমে সকলে বসে আছে। ইরা যেতে সবাই খাবার টেবিলে বসে। সবাই মিলে সকালের নাস্তা সেরে ফেলে। বাড়ির সবাইকে দেখলেও শুধু দেখে না সাদাত আর মেহেদিকে। ইরা তুলির কাছে জিজ্ঞেস করলে বলে, বাসর ঘর সাজানোর জন্য গাদার গোলাপ ফুল আনতে গিয়েছে। ও। সকাল 10টা। অনেক আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। শাহাদাত মির্জা ও শম্পা মির্জা মাত্র আসলেন। মেয়ের শ্বশুর শাশুড়িকে দেখে এগিয়ে আসেন রফিক সাহেব। তিনি সাগরিকাকে দ্রুত আসতে বলেন। বেআই বেআইনের সাথে কুশল বিনিময় করে বসতে বলে। ইরা রুম থেকে শব্দ পেয়ে নিচে এসে দুজনকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করে, আব্বু আম্মু আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? শম্পা মির্জা চুপ করে থাকেন। শাহাদাত মির্জা হেসে জবাব দেয়, না রে মা, আমরা ভালোভাবেই এখানে পৌঁছেছি। একটু পর ইরার মামার বাড়ি থেকে লোক আসে। সাগরিকা বেগম সবাইকে একসাথে নাস্তা দেয়। কিছুক্ষণের মধ্যে সাদাত আর মেহেদি ফিরে আসে। সাদাত বাবা মাকে দেখে জিজ্ঞেস করে, কখন আসছো? শম্পা মির্জা বলেন, একটু আগে। সাদাত ইরাকে ডেকে বলে আম্মুকে একটা রুমে নিয়ে যেতে। ইরা তাই করে। ইরা নিজের রুমে নিয়ে বসায় শম্পা মির্জাকে। সাদাত, রাব্বি আর মেহেদি মিলে বাসর ঘর সাজিয়ে রাইহানের রুমে তালা দিয়ে চাবি পকেটে রেখে দেয়। দুপুর 1টার সময় বরযাত্রী বের হয়। খুব কম মানুষই যাচ্ছে। বড় একটা মাইক্রোকার নিয়েছে আর 2টো বাইক। বাড়ির ছেলে মেয়েরা আর পুরুষেরা যাচ্ছে। মহিলারা বাসায় আছে। বিয়ে বাড়ি পৌঁছায় 3টের সময়। বরকে গাড়ি থেকে নামানো থেকে শুরু করে নানান ঝামেলা থাকে। সব ঝামেলা শেষ করে বরকে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে। বিয়ে বাড়িতে মানুষ গিজগিজ করছে। বরযাত্রী কম আসলেও কনে বাড়িতে অনেক মানুষ। কনেপক্ষ ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে। আমাদের মধ্যে সবচেয়ে প্লেবয় রাব্বি মির্জা। অনেকদিন পরে আজ একটু ফ্লার্ট করা শুরু করেছে। রাব্বির ফ্লার্ট করা দেখে সকলে সে কি হাসি। একটা মেয়ে তো না পেরে বলেই ফেলেছে, এই ভাই, আপনার ফ্ল্যাট করা হয়ে থাকলে সরান তো। আমরা বরের হাত ধুতে এসেছি, আপনার সাথে প্রেম করতে নয়। মেয়েটার কথা শুনে মুখটা শুকিয়ে যায় রাব্বির। রাব্বি কাঁদো কাঁদো ফেস করে বলে, আমার কপালটাই খারাপ, জীবনে একটা মেয়ে জুটলো না। এই বলে চেয়ারে গিয়ে বসে পড়ে। খাওয়া দাওয়ার পার্ট শেষ হলে কাজী সাহেব বিয়ে পড়াতে আসেন। দুজনের বিয়ের কাজ সম্পূর্ণ করেন। রাইহান আর রাইসার 4 হাত এক করে দেয় রাইসার বাবা। এরপর বিদায়ের পালা। বাসর ঘরে ইয়া বড় তালা ঝুলছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে ইরা, তুলি, সাথী, সাদাত, রাব্বি, মেহেদি। কজনের দাবি রাইহানকে 50,000 টাকা দিতে হবে, কিন্তু রাইহান 5,000-এর বেশি একটা টাকাও দিতে রাজি নয়। রুমের মধ্যে রাইহানের বিয়ে করা বউ রাইসা তার জন্য অপেক্ষা করছে। সাদাত বারবার খোঁচা দিয়ে বলছে, ভাই টাকাটা দিয়ে বউয়ের কাছে যা, নইলে পরে আর তোর কপালে বাসরটাই জুটবে না। সামান্য কয়টা টাকা বাঁচানোর জন্য বাসরটা অন্তত মিস দিস না। সাদাতের কথায় রাইহান ঠাস করে সাদাতের পিঠে চড় বসিয়ে দেয়। সাদাত ব্যথায় আহ করে ওঠে। রাইহান রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এখানে ছোটরা আছে সেটা কি ভুলে গেছিস? মুখ সামনে কথা বল শালা। সাদাত বিড়বিড় করে বলে, শালা, তোর ভালোর জন্যই বলছিলাম। আমার কপালে তো বাসর নাই, তাই তোকে বলছিলাম, কিন্তু তুই তো বুঝলি না। এবার ঠেলা সামলা, দেখ কি করি। সাদাত হাত উঁচু করে বলে, গাইস, তোমরা কি 50,000-এর 1 টাকাও কম নিতে রাজি আছো? সবাই চেঁচিয়ে বলে, না। তাহলে আজ সারা রাত এখানে বসে থাকো। সাদাতের কথায় সবাই দরজার সামনে বসে পড়ে। আর রাইহান বিয়াকুপের মতো হা করে তাকিয়ে থাকে। রাইহান ইনোসেন্ট ফেস করে বলে, তুই আমার বন্ধু, নামে কলঙ্ক। তুই বন্ধু হয়ে এই কামটা করতে পারলি? অবশ্যই পারলাম। অগত্যা রাইহানকে 50,000 টাকা দিতে হয়, তবেই সে বাসর ঘরে ঢুকতে পারে। টাকা নিয়ে বাকি সবাই চলে যায়। রাইসা বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে। রাইহানকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করে। রাইহান রাইসার জন্য প্যাকিং করা বক্স দেয়। ইশারায় সেটা খুলতে বলে। রাইসা বক্স খুলে দেখে সেখানে সুন্দর একটা রিং। রাইসা রিংটা রাইহানের হাতে দিয়ে পরিয়ে দিতে বলে। বিয়ের 2 দিন পরে সাদাতরা বাসায় ফিরে আসে। সাদাত আজ ফিরে যাবে তার কর্মক্ষেত্রে। সকাল থেকে ইরার মনটা খুব খারাপ। এই কয়েক দিনে সাদাতের সাথে খুব ভালো সময় কাটিয়েছে। প্রতিটা মুহূর্ত তার মনে গেঁথে আছে। সাদাত আজ সকাল 10টায় রওনা দেবে। এখন বাজে সকাল 7টা।
শম্পা মির্জা সকালে ঘুম থেকে উঠে সাদাতের জন্য মনের মতো রান্না করেছেন। নিজ হাতে ছেলেকে খাবার খাইয়ে দিয়েছে। ইরা দূর থেকে সবটা দেখছে। শম্পা মির্জা যখন সাদাতকে খাইয়ে দিচ্ছিলেন তখন ইরার মায়ের কথা খুব মনে পড়ছিল। চোখের পানি লুকানোর জন্য ব্যালকনিতে চলে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9:30 ছুঁই ছুঁই। সাদাত কাঁধে ব্যাগ নিয়ে ইরার সামনে দাঁড়ায়। রুমে কেউ নেই, শুধু সাদাত আর ইরা। ইরার চোখ দিয়ে পানি পড়ছে। ইরার খুব কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু কেন করছে জানে না সে। সাদাত ইরার গালে হাত রাখতেই ইরা ডুকরে কেঁদে ওঠে। সাদাত 2 হাতে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে বলে, কাঁদছো কেন? আমি তো আবার আসবো, যখন ছুটি পাবো তখনই চলে আসবো। তবুও কেঁদো না, যদি কাঁদো তাহলে কিন্তু আর আসবো না। ইরা কান্না থামিয়ে দেয়, কান্না মাখা কণ্ঠে বলে, আমাদের আবার দেখা হবে তো? আপনি আবার কবে আসবেন? আরে পাগলি, দেখা হবে না কেন? আমি বাসায় ফিরলেই তো আমাদের দেখা হবে। আমার কেন যেন খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কেন করছে জানি না। আপনাকে একটু জড়িয়ে ধরে কাঁদবো? সাদাত হ্যাঁ বলে। ইরা বেশ কিছুক্ষণ সাদাতকে জড়িয়ে ধরে খুব কাঁদে। সাদাত হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার হাতে আর বেশি সময় নেই। ইরাকে সামলে বাসা থেকে বের হয়। সাদাত চলে যায় নিজের গন্তব্যে। ইরার সামনে বোর্ড পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করছে। মির্জা বাড়িতেই আছে সে। মাঝে অনেকটা সময় কেটে গেছে। ইরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে, তারপর এখন ক্যান্ডিডেট। সাদাতের সাথে আগের মতো আর কথা হয় না। সাদাত খুব একটা ফোন দেয় না। এর মধ্যে সাদাত আর বাসায় ফেরেনি। ছুটি পেলে হয়তো আসতো, তবে সাদাতের মধ্যে হঠাৎ কেমন পরিবর্তন লক্ষ্য করেছে ইরা। সাদাতের সাথে 2 দিন পর পর কথা হয়, অথচ ইরা আশা করেছিল এই সময় সাদাত তাকে সাপোর্ট করবে, সব ব্যাপারে পরামর্শ দেবে, কিন্তু তার কিছুই হচ্ছে না। ইরা শুধু সাদাতের মধ্যে না, নিজের মধ্যেও অনেক কিছু লক্ষ্য করেছে। হঠাৎ হঠাৎ মাথা ব্যথা, কিছু ভালো লাগে না, সারাদিন শুধু ঘুমাতে মন চায়, পড়ায় মন বসে না, শুধু আজে বাজে চিন্তা মাথায় আসে। তবুও জেদ ধরে পড়তে বসে। মাঝে মাঝে অনেক জ্বর হয়, আবার থার্মোমিটারে জ্বর ওঠে না। সব কিছু কেমন অস্বাভাবিক লাগে, কিন্তু বাসার কাউকেই কিছু বলেনি। সব ঠিক হয়ে যাবে ভেবে নিজের মতো থাকে। তুলিরও পরীক্ষা, সেই জন্য তুলিও ব্যস্ত থাকে। শুধু খাওয়ার সময় একটু দেখা হয়, আর যখন পড়ার ব্যাপারে কিছু হেল্প লাগে একসাথে বসে সলভ করে। পরীক্ষা আর মাত্র 3 দিন আছে। ইরার শরীরটা বড্ড খারাপ। সন্ধ্যায় যখন পড়তে বসে তখন হঠাৎ করে ইরা মাথা ঘুরে পড়ে যায়। তুলি ইরার সাথে একটু গল্প করতে আসছিল। এতদিন পড়ে পড়ে এখন আর পড়তে ইচ্ছে করছিল না। সব তো শেষ, শুধু রিভাইজ দেওয়া লাগবে। তাই ইরার কাছে আসছিল। ইরাকে বিছানায় শুয়ে থাকতে দেখে এসে ডাক দেয়, কিন্তু রেসপন্স করে না। তুলি গায়ে হাত দিয়ে দেখে খুব জ্বর। তুলি বাসার সবাইকে ডাক দেয়। ইরাকে অচেতন অবস্থায় দেখে তাকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। ইরার অসুস্থতার খবর পেয়ে ছুটে আসে রাইহান, তার বাবা, ফুপি। ডক্টর অনেকগুলো টেস্ট দেয়, সেগুলো পরীক্ষা করতে হবে, তবে এখন না, কাল সকালে। তুলি বাসায় আছে। ইরার সাথে তার কাকিমা গেছে, তার মা যায়নি। এই নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে। তুলি সাদাতের কাছে ফোন দেয়। প্রথমবার না ধরলেও দ্বিতীয়বার রিসিভ করে। সাদাত ফোন কানে নিয়ে বলে, কি রে, বই না পড়ে এখন কল করছিস কেন? যা পড়তে বস, পরে কথা বলবো।